This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যুবভারতী কাণ্ড নিয়ে ইতিমধ্যেই রাজনীতির পারদ তুঙ্গে উঠেছে। বিজেপির দিকে চক্রান্তের ইঙ্গিত কুণাল ঘোষের। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক দাবি করেছেন, কলকাতাকে কালিমালিপ্ত করতে দিল্লি চক্রান্তকারীদের সঙ্গে বেসরকারি আয়োজকের যোগাযোগ আছে কিনা তা তদন্ত করে দেখা হোক। গতকালের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আর এর পরেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। কুণাল ঘোষ তিনি একটি পোস্ট করেছেন, আর এই পোস্টে তিনি আঙুল তুলেছেন বিজেপির দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যা করণীয় করেছেন, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছেন, ফলে আমরা ঘটনা নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করব না। তার কারণ বিচারপতি রায় এটা দেখছেন, কিন্তু পাশাপাশি আমাদের এটা দেখতে হবে, আমরা অনুরোধ করব এই অ্যাসপেক্টটাও যেন দেখা হয় যে এখানে এই বেসরকারি অর্গানাইজার যাকে বিজেপি শাসিত রাজ্য বা অন্য বা কেন্দ্রেরও তো কিছু কিছু যোগাযোগ করতে হয়েছে এই ইভেন্টটা করার জন্য, তো প্রাইভেট পার্টি, তো কোনো একটা চক্রান্ত অন্য জায়গায় সুতোর টান দিয়ে হয়নি তো যে কলকাতাটাকে মেলাইন করো আর অন্য জায়গায় করে দেখাও। ফলে এই বেসরকারি অর্গানাইজারের সঙ্গে দিল্লি চক্রান্তকারীদের যোগাযোগ আছে না নেই সেটাও তো খতিয়ে দেখার মতো প্রশ্ন তোলার অবকাশ আছে। কুণাল বাবু যাই বলুন না কেন, একটা বিষয় যে ওইখানে অত নেতা মন্ত্রী ওরা কারা ছিলেন? ওরা কি বিজেপির নেতা মন্ত্রী ছিলেন? কেন্দ্রীয় নেতা মন্ত্রী ছিলেন? কারা ছিলেন? সবই আমাদের এই রাজ্যের নেতা এবং মন্ত্রী, সবাই তৃণমূলের সদস্য সমর্থক ঘোরতর। তো তাই জন্য এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা এইসব কাজকর্ম করলেন, যারা এইসব কথা বললেন, তারা তো দায়ী হবেনি কোনো মতেই। এটাতে অন্য কাউকে দায়ী করা যাবে না। রাজ্য সরকারের মুখ পুড়েছে, আরো বেশি এই নিয়ে বাজে কথা বললে বেশি করে মুখ পুড়বে। কুণাল ঘোষের বক্তব্য শুনিয়েছে আপনাদেরকে, এবার ওনার পোস্ট একবার দেখাই। যুবভারতী মেরামতির টাকা সরকারি কোষাগার থেকে কেন যাবে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। এই প্রশ্ন তুলে তিনি লিখেছেন, যারা মাঠের মধ্যে মেসির সঙ্গে ছবি তুলছিল, নিজেদের ছবি তোলাচ্ছিল, সব ফুটেজ থেকে তাদের একটা লিস্ট তৈরি করা হোক। তারা কে, কোন অধিকারে ওখানে ছিল, প্রকাশ্যে আসুক। ওদের জন্য দর্শকরা বঞ্চিত, ওরাই দর্শকদের দেখতে দেয়নি। মূল আয়োজক এবং ওদের কাছ থেকে স্টেডিয়ামের ক্ষতিপূরণের টাকা তোলা হোক। আর পরের লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা প্রভাবশালীও যেন ছাড় না পায়। সঙ্গে ভাঙচুরে যে কিছু গুন্ডা দেখা যাচ্ছে তাদের থেকেও জরিমানা নেওয়া হোক। সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করেছেন কুণাল ঘোষ। সেই পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি, পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি গতকাল যুব ভারতীতে ঠিক কি ঘটেছিল সেই ছবিটাও। এদিকে যুব ভারতী কাণ্ডে পুলিশের এফআইআর নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা দাবি করেছেন, তৃণমূলের নেতাদেরকে বাঁচাতে সাজিয়ে গুছিয়ে এফআইআর তৈরি করেছে পুলিশ। এবং এই এফআইআরটা রাজীব কুমার মমতা ব্যানার্জির নির্দেশে শেষ করে দিয়েছে। এখানেও ইনস্ট্রুমেন্ট হচ্ছে শতদ্রু, একটা ব্রোকার, তাকেও অ্যাসিওর করা হয়েছে যে চাপে করতে হয়েছে, সামনে ভোট, ভীষণ উত্তেজনা, উই ড্যামেজ, দিস ইজ ফার্স্ট টাইম 15 বছরে মুখ্যমন্ত্রীকে গাড়ি ঘুরিয়ে পালাতে হয়েছে। 7 নম্বরে এন্ট্রি নম্বর 60 আর এফআইআর যিনি করছেন তিনি এন্ট্রি নম্বর 12 দায়িত্বে ছিলেন। এই কেস আলটিমেটলি তো টিকবে না। একদম সংগঠিতভাবে এটা করা হয়েছে, এফআইআর করা হয়েছে টু সেভ দ্য মিনিস্টার্স। গেরুয়া পতাকা হাতে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে চেয়ার ভেঙেছে, তো তাদের বিরুদ্ধে এফআইআর হবে না তো কি হবে? নিশ্চিতভাবে এফআইআর হবে। প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করবে। কেন বিজেপির নেতৃত্বকে বলতে হচ্ছে? উল্টে তো বিরোধী দলনেতার বলা উচিত ছিল যারা জড়িত তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা উচিত। তার জায়গায় উনি সাফাই দিচ্ছেন অগ্রিম,
তার মানে বোঝাই যাচ্ছে এখানে ডালে কিছু কালো আছে। এদিকে মেসিকাণ্ডে বিধাননগর আদালতের সামনে আজকে বিক্ষোভ দেখায় বিজেপি। শতদ্রু দত্তকে আদালতে আনার সময় আদালত চত্বরে এক হাতে বিজেপির পতাকা আর এক হাতে জুতো নিয়ে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে থাকেন। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কারোর এক হাতে পতাকা, এক হাতে ফুটবল, কারো এক হাতে পতাকা, এক হাতে জুতো। যুব ভারতের পাশাপাশি এসআইআর এর খবর দিকে ধারাবাহিকভাবে নজর রাখছি আমরা। এসআইআর এ কলকাতা বন্দর বিধানসভায় 63,730 জনের নাম বাদ পড়তে পারে। আর ঠিক এই আবহে এবার এই নিয়ে মুখ খুললেন এলাকার বিধায়ক তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। একটা বৈধ ভোটারের নাম বাদ গেলেই লড়াই হবে। বন্দর এলাকায় বিজেপির এমন কেউ নেই যে তাকে হারাবে। চ্যালেঞ্জ ছুড়ে হুঙ্কার ফিরহাদ হাকিমের। ফাইনাল লিস্ট আর বেরোক, আমি দেখিনি, দেখে নিয়ে যদি একটাও জেনুইন ভোটারের নাম বাদ হয় সেটা নিয়ে লড়াই হবে। দরকার হলে আমরা, আমাদের পার্টি ঠিক করবে, আমরা লড়াই নিয়ে যাবো। দাদা, কালকে মেসির অনুষ্ঠানের আগে প্রায় 6,000 এটা ছেড়ে দেওয়া করা হয়েছে। তার কারণ ওরা যেটা ভাবে নাম বাদ দিয়ে হারাতে পারবে। কোর্ট এলাকার থেকে বিজেপির এরকম কেউ জন্মায়নি এখনো যে ফিরহাদ হাকিমকে হারিয়ে দেবে। দেখুন, সূত্র মারফত যে খবরগুলো পাচ্ছিলাম আমরা, সেই খবরগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছিলাম, তার আপ টু ডেট দিচ্ছিলাম। যে খবর আমরা পেয়েছি এই খবর আপনাদেরকে আগেই দিয়েছি যে কলকাতা বন্দর বিধানসভায় 63,730 জনের নাম বাদ পড়তে পারে। আর এই নিয়ে এবার কার্যত চ্যালেঞ্জ ছুড়লেন এলাকার বিধায়ক, পোরখা পলিটিশিয়ান, রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলছেন একটা বৈধ ভোটারের নামও যদি বাদ যায় তাহলে লড়াই হবে। পাশাপাশি বন্দর এলাকায়, মানে যে চত্বরে তিনি রাজনীতি করেন, সেই এলাকায় বিজেপির এমন কেউ নেই যে তাকে হারাবে। চ্যালেঞ্জ ছুড়ে হুঙ্কার দিয়েছেন ফিরহাদ হাকিম। দীর্ঘদিন ধরে পলিটিক্স করছেন, তিনি একটা সময় কাউন্সিলর ছিলেন, তিনি একটা সময় পরবর্তী সময় বিধায়ক হন, এখন রাজ্য মন্ত্রিসভার কার্যত নাম্বার 2। সেই ফিরহাদ হাকিম রীতিমতন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলছেন তিনি যে এলাকায় রাজনীতি করেন, অর্থাৎ বন্দর এলাকায়, বিজেপির এমন কেউ নেই যে তাকে হারাবে। যদি তার এলাকায় একজনও বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে লড়াই হবে। হুঙ্কার দিয়েছেন ফিরহাদ হাকিম। ঠিক কি বলেছেন শুনুন। ফাইনাল লিস্ট আর বেরোক, আমি দেখিনি, দেখে নিয়ে যদি একটাও জেনুইন ভোটারের নাম বাদ হয় সেটা নিয়ে লড়াই হবে। দরকার হলে আমরা, আমাদের পার্টি ঠিক করবে, আমরা লড়াই নিয়ে যাবো। দাদা, কালকে মেসির অনুষ্ঠানের আগে প্রায় 6,000 এটা ছেড়ে দেওয়া করা হয়েছে। তার কারণ ওরা যেটা ভাবে নাম বাদ দিয়ে হারাতে পারবে। কোর্ট এলাকার থেকে বিজেপির এরকম কেউ জন্মায়নি এখনো যে ফিরহাদ হাকিমকে হারিয়ে দেবে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, শুভজিৎ রয়েছে। আপনি তো গোটা বিষয়টাই দেখলেন, দুটো অ্যাঙ্গেল রয়েছে। একজন বৈধ ভোটারের নামও যদি বাদ যায় তাহলে লড়াই হবে। পাশাপাশি ফিরহাদ হাকিম চ্যালেঞ্জ করলেন যে যতই নাম বাদ দেওয়া হোক না কেন, বিজেপির কেউ নেই তাকে ওই এলাকায় হারাতে পারে। দেবজিৎ বাবু, তার মানে নাম বাদ যাবে এরকম বহু লোক যে আছেন ওই এলাকায় সেটা উনি স্বীকার করে নিলেন। তারপরে ঢোক গিলে যেটা বললেন, বাদ দিলে লড়াই হবে বৈধ ভোটারদের নাম। আরে বৈধ ভোটারদের নাম বাদ যাবে কেন? ওনাকে লড়তে হবে কেন? অবৈধ ভোটারদের নাম বাদ যাবে। যতই উনি মিনি পাকিস্তানের গল্প এখানে করুন না কেন বা ভাবনা চিন্তা করুন না কেন, পাকিস্তানিদের এই দেশে কোনো জায়গা নেই, বাংলাদেশিদের কোনো জায়গা নেই। আর পাকিস্তান বা বাংলাদেশে যারা অবৈধভাবে এদেশে প্রবেশ করে বুকের মধ্যে মিনি পাকিস্তান বানানোর স্বপ্ন দেখেন, তাদেরও এই দেশে কোনো জায়গা হবে না। ধন্যবাদ। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর। বাংলার সবকটা নাকা পয়েন্টে সিসিটিভি এবং লাইভ ওয়েবকাস্টিং। 26-এর ভোটের জন্য আরো করা হচ্ছে নজরদারি। 22-এরও বেশি আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে বৈঠক, জরুরি সমন্বয় বৈঠক মুখ্য নির্বাচন আধিকারিকের। ভোটের বিজ্ঞপ্তির পরই নাকা পয়েন্টে সিসিটিভি ক্যামেরা চালু করা হবে, লাইভ ওয়েবকাস্টিং। জিপিএস সজ্জিত ফ্লাইং স্কোয়াডের গাড়িতে ক্যামেরা বসিয়ে নজরদারি করা হবে। অর্থাৎ যাতে কোনো রকম ভাবে মাছি বলতে না পারে তার জন্য যাবতীয় ব্যবস্থা কিন্তু এখন থেকেই নেওয়া শুরু করে দিচ্ছে কমিশন। রাজ্যের সব কটা নাকা পয়েন্টেই সিসিটিভি এবং লাইভ ওয়েবকাস্টিং এর ব্যবস্থা করা হবে। পাশাপাশি আমরা ন্যাজাটের খবর দিকে নজর রাখছি। ন্যাজাটে শাহজাহান তৃণমূলের শেল্টারে আছে। প্রেসিডেন্সি জেলের
রেখে সুরক্ষা দেওয়া হচ্ছে, এমনই বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী। শাহজাহান নটোরিয়াস ক্রিমিনাল। স্বাভাবিকভাবে শাহজাহান তৃণমূল কংগ্রেসের শেল্টারে আছে এবং প্রেসিডেন্সি জেলের 42 নম্বর কেবিনে রেখে তাকে ফুল প্রোটেকশন দেওয়া হচ্ছে মমতা ব্যানার্জির জন্য। জেল থেকেই সাম্রাজ্য চালাচ্ছে শেখ শাহজাহান। প্রথম দিনই এই দাবি করেছিলেন ভোলানাথ ঘোষের পরিবার। এবার ভোলানাথ ঘোষ আরো বিস্ফোরক। এফআইআরে যাদের নাম নেই তাদের কেউ, মাফ করবেন, এফআইআরে যাদের নাম তাদের কেউ এখনো গ্রেপ্তার নয়, প্রাণ ভয়ে আছেন, এমনটাই দাবি তার। তাকে খুন করার পরিকল্পনা হয়েছিল। দুর্ঘটনার পর থেকে বারবার এই একই দাবি করছেন ভোলানাথ ঘোষ। 3 জন গ্রেপ্তার হলেও এখনো অধরা একাধিক। এই অবস্থায় প্রাণনাশের আশঙ্কায় ভুগছেন ভোলানাথ। তার বাড়িতে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করল প্রশাসন। আমি যাদের নামে এফআইআর করেছি এখনো কেউ অ্যারেস্ট হয়নি, তা নিয়ে চিন্তিত আছি। তবুও এখনো পর্যন্ত আমার প্রশাসনের ভিতরে আস্থা আছে, ভরসা আছে। নিশ্চয়ই হয়তো সাইড দিয়ে গুড়িয়ে গুড়িয়ে যেয়ে হয়তো লাস্ট মাথাকে পৌঁছাবে এবং অ্যারেস্ট করবে, এটা আমি এখনো পর্যন্ত আশা রাখি। কাদেরকে গ্রেপ্তার চাইছেন আপনি? যাদের নাম আমার এফআইআরে দেওয়া আছে, মানে আব্দুল আলিম থেকে আরম্ভ করে যে নামগুলো আমি দিয়েছি, মুসলিম শেখ আছে, গপ্পার শেখ আছে, আরও অনেকে আছে, আপনার আব্দুল কাহার আছে, সাবির মোল্লা আছে, তারা কেউ এখন অ্যারেস্ট হয়নি। এরা অ্যারেস্ট না পর্যন্ত আমি আমার নিজের মানসিক দিক থেকে খুব ভেঙে পড়ে আছি। আতঙ্ক তো অবশ্যই, কারণ যাদের নামে এফআইআর করে বাড়িতে বসে আছি, এখন আপাতত আইনি ব্যবস্থা বা প্রশাসন আমাকে সাহায্য করছে, 24 ঘন্টা পুলিশ ডিউটি দিয়েছে, কিছুটা আশ্বস্ত। কিন্তু তবুও আমি বলবো প্রশাসনের কাছে যাতে দ্রুত এর একটা নিষ্পত্তি বা ভালো জায়গায় হয়। এদিকে ভোলা ঘোষের পাশে দাঁড়িয়ে পুলিশকে তোপ সন্দেশখালী আন্দোলনের প্রতিবাদী মুখ তথা বিজেপি নেত্রী মাম্পি দাসের। পাল্টা সন্দেশখালী বিধানসভার বিধায়ক সুকুমার মাহাতো দাবি করেছেন পুলিশ তদন্ত করছে, অবশ্যই দোষীরা শাস্তি পাবে। এর উপর প্রাণঘাতী হামলার আজ 5টা দিন পার হয়ে গেল, এখনো যারা আসল দোষী তাদের পুলিশ টিকিটা পর্যন্ত ছুঁতে পারেনি। তাহলে কি এই প্রশাসন আসল দোষীদের ঢাকার চেষ্টা করছে? সন্দেশখালীর মানুষ তাকিয়ে আছে, আসল যারা দোষী তাদের কতদিনে এই দলদাস পুলিশ প্রশাসন অ্যারেস্ট করেন। পুলিশ তদন্ত করছে, তদন্ত প্রক্রিয়া যারা যুক্ত তারা নিশ্চিত অ্যারেস্ট হবে। এই ঘটনায় কারা মাস্টার মাইন্ড, সব তথ্য জোগাড় করে তো পুলিশ এগোচ্ছে। ফলে এর সঙ্গে যারা আনুষঙ্গিকভাবে যুক্ত 2-3 জন অ্যারেস্ট হয়েছে। এবার আস্তে আস্তে সেটা পুলিশের প্রক্রিয়া, পুলিশ কাজ করছে এবং তদন্ত প্রক্রিয়া ভালোভাবেই হচ্ছে। আর এই মুহূর্তে আরো একবার নজর রাখতে হচ্ছে সবংয়ের দিকে। সবংয়ে বিজেপির পথসভায় হামলার অভিযোগ। তৃণমূল অঞ্চল সভাপতির দিকে অভিযোগের আঙুল উঠেছে। সবংয়ে মোহিনীবাজারের ঘটনা। মোহিনীবাজার এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রার পথসভা চলাকালীন উত্তেজনা। অভিযোগ বিজেপি কর্মীদের উপর চড়াও হয় একদল দুষ্কৃতী, ভেঙে ফেলা হয় চেয়ার টেবিল, চলে মারধর, গুরুতর জখম হয়েছেন 5 জন। সবং থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যেই। হামলার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই বলে দাবি তৃণমূলের অঞ্চল সভাপতি জয়দেব পালের। এই মুহূর্তে আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি, সবংয়ের ছবি, যেখানে বিজেপির একটি পথসভা হচ্ছিল, সেখানে আচমকাই কয়েকজন এসে হামলা চালায়, মারধর করা হয়, দুপক্ষ রীতিমতন ধস্তাধস্তি মারামারিতে জড়িয়ে পড়ে। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে, যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি যে এর পিছনে বা এই ঘটনায় তৃণমূল কোনো রকম ভাবেই জড়িত নয়। জয়দেব পাল সহ অমর মাইতির নেতৃত্বে 7 নম্বর অঞ্চলের তৃণমূলের নেতা অমর মাইতি এবং 6 নম্বর অঞ্চলের জয়দেব পাল আর একজন তৃণমূলের হারমাদ একজন গিরিধারী মাইতি, যাকে প্রধান করেছে 6 নম্বর অঞ্চলে, তাদের নেতৃত্বে অতর্কিত আক্রমণ করে আমাদেরকে কর্মীদেরকে বেধড়ক মারধর, বক্তব্য চলাকালীন মাইক্রোফোনের তারটা ছিঁড়ে দেয়, ফোন টোন ভেঙে দেয় এবং একই সঙ্গে কর্মীদেরকে মারধর করেছে। বাজার কমিটির পারমিশন না নিয়ে তারা সভা করছিল, তো আরেকটি প্রচার মাইক এসেছিল, তো সেই প্রচারের মাইককে বন্ধ করতে বলে এই নিয়ে তাদের মধ্যে বচসা হয়। এবারে এই বাজারের মধ্যে উপস্থিত জনগণ সেটা প্রতিরোধ করে, যে যেহেতু বাজারের পারমিশন নেই তাদের দুটোকেই বন্ধ করে দেয়, কিন্তু এর সঙ্গে তৃণমূল কোনোভাবেই জড়িত নয়। এদিকে আবার দলীয় সভা থেকে পুলিশকে হুঁশিয়ারি ঘাটালের বিজেপি বিধায়কের। সব ওসির হাত পা ভেঙে দেওয়ার হুমকি শীতল কপাটে।
পুলিশ নিজেকে রক্ষা করতে তৃণমূলকে বাঁচাবে না বলে দাবি বিধায়কের। এবারে নির্বাচন ঐতিহাসিক নির্বাচন হবে, যে নির্বাচনে পশ্চিম বাংলার কোনো সরকারি কর্মচারী থাকবে না, কোনো পিকে থাকবে না, কোনো এসডিও থাকবে না, কোনো বিডিও থাকবে না, আর সমস্ত ওসির একটা হাত একটা পা ভেঙে দেওয়া হবে, ল্যাংড়ার মতো ঘোড়া চলতে থাকবে, বাঁচার চেষ্টা করবে, ওদের তৃণমূলকে বাঁচাতে যাবে না, ভিতরে ভিতরে বলবে যে একটা হাত একটা পা, পুনরায় আমাদেরকে বাঁচিয়ে দিন, আমরা বাঁচতে চাই, বিজেপি ক্ষমতায় আসুক আমরা চাই। এদিকে শীতল কাপড়ের এমন হুঙ্কার ঘিরে শোরগোল শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুরের রাজনীতিতে। বিতর্কে পড়ে সাফাই বিজেপি বিধায়কের। এবারে আমাদের দাবি রয়েছে নির্বাচন কমিশনের কাছে যে প্রশাসনের মতো কাজ করবে, তৃণমূলের তাবেদারি করবে না, তৃণমূলের কথায় উঠবে বসবে না, আর তৃণমূলের কথায় কোনো কাজও করবে না। সেটাই আমরা বলতে চেয়েছি। আমার এত ক্ষমতা নেই যে পুলিশের হাত পা ভেঙে দেবো, কিন্তু আমি রাজনৈতিকভাবে এটা বোঝাতে চেয়েছি যে তৃণমূল কোনো অঙ্কেই পুলিশকে ব্যবহার করতে পারবে না রাজনৈতিক কারণে। এদিকে বিজেপি নেতার কথা শুনে তৃণমূলের পাল্টা দাবি, দিবা স্বপ্ন দেখছে বিজেপি, এবারের ভোটে ভরাডুবি হবে। ওরা বিজেপিরা সেই দিবা স্বপ্ন দেখছে। শীতলবাবু, একটা কথা আমি খুব ঠান্ডা মাথায় আপনাকে বলে দিচ্ছি, গোলেমালে গতবারে ঘাটালটা আপনি শাঁখ ফুঁকে দিয়েছিলেন। এবারে শীতলবাবু 26-এর নির্বাচনে হাত পা অসাড় হয়ে শীতলতম হয়ে যাবেন যত ফার্স্ট রাউন্ড থেকে কাউন্টিং শুরু হবে। শীতলবাবুর আর কোনো চান্স নেই, কোনো বিজেপির কোনো চান্স নেই। এই জেলার 7টা সিটই তৃণমূল জিতবে। আর এবার আপনাদেরকে তারকেশ্বরের একটা খবর দেব, ভালো করে শুনবেন। এটাও হয়, এটাও হয়। শিশুদের ভিটামিনের ওষুধেও পোকা। তারকেশ্বরের সদ্যজাতের ওষুধে মাকড়সার দেখা মিলল। আতঙ্কিত তারকেশ্বরের বসাক দম্পতি। তাদের শিশু জন্মের পর থেকে ওই ওষুধ খাচ্ছিল বলে জানিয়েছেন মা বাবা। সিল করা ওষুধের মধ্যে পোকা দেখতে পান মা। ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যেই। ওষুধ বন্ধের নির্দেশ দেওয়া হবে, আশ্বাস ব্লক স্বাস্থ্য আধিকারিকের। ওই ওষুধ কোনো শিশুকেই প্রেসক্রাইব করা হবে না, আশ্বাস দিয়েছেন স্থানীয় নার্সিংহোম কর্তৃপক্ষ। যখন বাচ্চাকে খাওয়াবো, সিলটা কাটার আগে দেখছি না ভাসছে, দেখে আমি ভালো করে দেখলাম জিনিসটা কি ভাসছে, আমি আর খাওয়াইনি, রেখে দিয়েছি। সবাই জানুক এই জিনিসটা, এরকম ওষুধটা সব বাচ্চারাই খাবে, শুধু আমার বাচ্চার জন্য নয়। এটা তো একটা বাচ্চাদের জিনিস, ক্ষতি হবে বাচ্চা। যে এই মেডিসিনটা না লেখার জন্য বা এর বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য, তো আমরা সব জেলা অ্যান্ড আমাদের লোকাল সব নার্সিংহোমকে আমরা অলরেডি জানাচ্ছি ম্যাটারটা নিয়ে, যাতে শিশুদের এই মেডিসিনটা যাতে শিশু বিশেষজ্ঞরা না লেখেন। একটা বাচ্চা শিশু তার এই মেডিসিনে যদি এই ধরনের জিনিস পাওয়া যায়, তো তাহলে তো মানে খুবই খারাপ জিনিস। সদ্যজাত শিশুদেরকে এই মেডিসিন দেওয়া হচ্ছে, তাদের কি রিয়াকশন হবে সেটা একটা বড় চিন্তার বিষয়।